It is formed by ventral rami of C5 to T1 nerves. তারপরে রুট জোড়া লাগার পর তৈরি হলো ট্রাঙ্ক, সুপিরিয়র, মিডল এন্ড ইনফেরিয়র ট্রাঙ্ক। ট্রাঙ্ক গুলো আবার প্রত্যেকটা সমান দুই ভাগে ভাগ হয়, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, এইভাবে দুই ভাগে ভাগ হয়। এই ভাগগুলোকে বলা হয় ডিভিশন। রুট, ট্রাঙ্ক, ডিভিশন পাইলাম। এই ডিভিশন গুলো আবার পরে জোড়া লাগা, বিভিন্ন ভাবে জোড়া লাগে এবং তাদের নাম হয় কর্ড। তাহলে কর্ড হলো তিনটা, ল্যাটারাল, মিডিয়াল, পোস্টেরিয়র কর্ড। এই তিনটার নামকরণ করা হয়েছে এক্সিলারি আর্টারির সাথে তাদের রিলেশনের উপর ভিত্তি করে। এটা বইতে একটু ছোট করে নোট করে লিখে রাখো যে কর্ড অ্যাকর্ডিং টু named according to their relation with the axillary artery. এই কর্ড গুলো কিভাবে তৈরি হয়েছে সেটা একটু খেয়াল রাখতে হবে। anterior division of superior and middle trunk, এই দুইটা মিলে তৈরি হয়েছে lateral cord. only anterior division of inferior trunk, এইটা দিয়ে তৈরি হয়েছে medial cord. আর সবগুলোর posterior division গুলো যোগ হয়ে তৈরি হয়েছে কি পোস্টেরিয়র কর্ড। তাহলে আমরা চারটা পার্ট অলরেডি জেনে ফেললাম, রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড। পরীক্ষায় ড্র এন্ড লেবেল ব্রাকিয়াল প্লেক্সাস, নিশ্চিত থাকো ফার্স্ট টার্মের কোশ্চেন। যদি ফার্স্ট টার্ম পরীক্ষা হবে কিনা জানি না, তারপরে যদি পরবর্তীতে অ্যাসেসমেন্ট হয় একটা সবগুলো মিলিয়ে, তাহলে এই কোশ্চেনটা মাস্ট থাকবে। ড্র এন্ড লেবেল ব্রাকিয়াল প্লেক্সাস, এই ছবিটা আঁকতে হবে মাস্ট, বুঝে রেখে। এবং সেখানে কিন্তু এই আঁকার সময়, পরীক্ষার সময় গোলাই ফেলে কার সাথে কাকে যোগ করে দেবে, তাহলে এটা কিন্তু পরীক্ষার সময় মাস্ট যে ড্র এন্ড লেবেল ব্রাকিয়াল প্লেক্সাস। তাহলে এই রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড। এরপরে কর্ড গুলো থেকে আবার বিভিন্ন ব্রাঞ্চ বের হয়, সেগুলো হলো অ্যাকচুয়ালি আমরা নার্ভ বলি। কর্ড গুলো থেকে মেইনলি নার্ভের ব্রাঞ্চ গুলো বের হয়, যেমন এখানে দেওয়া আছে মাসকুলোকিউটিনিয়াস, এক্সিলারি, রেডিয়াল, মিডিয়ান, আলনার। এই পাঁচটা মেজর ব্রাঞ্চ এখানে দেখানো আছে। এর পাশাপাশি অনেকগুলো মাইনর ব্রাঞ্চ বের হয়, যেমন এইখানে একটা বের হয়েছে, এখানে একটা বের হয়েছে, এখানে একটা বের হয়েছে। তাহলে এভাবে আমাদের ব্রাকিয়াল প্লেক্সটা একটা কমপ্লেক্স নার্ভাস নেটওয়ার্ক, যেটা এইভাবে তৈরি হয়, রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড, ব্রাঞ্চেস। রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড, ব্রাঞ্চেস। এই রুট কিন্তু নার্ভের রুট না, এই রুট হলো ওই নার্ভেরই ভেন্ট্রাল রেমাই। এই ট্রাঙ্ক কিন্তু নার্ভের ট্রাঙ্ক না। এই যে ভেন্ট্রাল রেমাই, এরা একসাথে যোগ হওয়ার পর তাদের নাম হয় ট্রাঙ্ক। এরপরে তাদের বিভিন্ন ভাগে নাম দিছে ডিভিশন, কর্ড এন্ড টার্মিনাল ব্রাঞ্চেস। ব্রাঞ্চ যে শুধুমাত্র কর্ডের পরে হয় এমন না, কর্ডের আগেও কিন্তু ব্রাকিয়াল প্লেক্সাস থেকে বিভিন্ন ব্রাঞ্চ যায়। যেমন এই একটা ব্রাঞ্চ আমি করলাম, যেটা ব্রাকিয়াল প্লেক্সাস যখন রুট ছিল, ব্রাকিয়াল প্লেক্সাসের রুটের যে পার্ট, সেখানে এই যে তিনটা নার্ভ, মানে তিনটা এরকম এসে জয়েন করে এই যে একটা নার্ভ তৈরি হয়। নার্ভটার নাম হলো লং থোরাসিক নার্ভ। লং থোরাসিক নার্ভ কোথায় সাপ্লাই দিছিল? সেরাটাস অ্যান্টেরিয়র। আমি এখন কিছু বলতেছি, এখন কি শুনতে পাচ্ছ না কেউ? ও, এগুলো আগের মেসেজ। আচ্ছা, তাহলে আমরা তাহলে ব্রাকিয়াল প্লেক্সাসটা একটা আইডিয়া পাইলাম যে নার্ভের ভেন্ট্রাল রেমাই তারা রুট হিসাবে একটা প্লেক্সাস ফর্মেশন শুরু করছে, যেই প্লেক্সাসটা ধাপে ধাপে বিভিন্ন নাম হয়, রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড, ব্রাঞ্চেস। রুট থেকে একটা ব্রাঞ্চ হইলো, তারপরে যে ট্রাঙ্ক থেকেও দুই একটা মাইনর ব্রাঞ্চ আছে, ট্রাঙ্কেও। ডিভিশনে কোনো ব্রাঞ্চ নাই, কর্ডে ব্রাঞ্চ আছে, ঠিক আছে। আর আলটিমেট মোস্ট অফ দা ব্রাঞ্চ হলো একদম আলটিমেটলি কর্ডের পরের বাকি। তাহলে বিভিন্ন পর্যায়ে আমরা দেখলাম বিভিন্ন ব্রাঞ্চ দেয়, সেগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। তার আগে ব্রাকিয়াল প্লেক্সাসের পার্টটা একটু বুঝি। তাহলে এই ছবিতে ব্রাকিয়াল প্লেক্সাসটা দেখানো আছে এবং এই হলো ক্লাভিকল। তাহলে ক্লাভিকলের উপরে কি কি পার্ট পড়ছে? রুট পড়ছে আর ট্রাঙ্ক পড়ছে। ক্লাভিকলের উপরে কি কি পার্ট পড়ছে ব্রাকিয়াল প্লেক্সাসে? রুট আর ট্রাঙ্ক। এই জন্য এই পার্টের নাম দিছে সুপ্রা
ক্লাভিকুলার পার্ট অফ ব্রাকিয়াল প্লেক্সাস। আর এই যে ক্লাভিকুলার পিছনে ব্রাকিয়াল প্লেক্সাসের যে অংশটুকু পড়ছে তার নাম দিছে রেট্রো ক্লাভিকুলার পার্ট অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। তার পিছনে পড়ছে ডিভিশন। রেট্রো শব্দের অর্থ হলো পিছনে, রেট্রো ক্লাভিকুলার শব্দের অর্থ দাঁড়াইলো ক্লাভিকুলার পিছনে যে অংশটুকু পড়ছে। আর এরপরে বাকি যে পার্টটুকু সেটা হলো ইন্ট্রা ক্লাভিকুলার পার্ট, যার মধ্যে পড়ছে কর্ড আর ব্রাঞ্চেস। তাহলে এই হলো ব্রাকিয়াল প্লেক্সাস নিয়ে একটা মোটামুটি আইডিয়া। তাহলে ব্রাকিয়াল প্লেক্সাস, what are the parts of brachial plexus? Supraclavicular part, retroclavicular part, infraclavicular part according to their position. আর according to formation কি কি পার্ট আছে? root, trunk, division, cord, terminal branches. এখানে একটা লিভিং বডিতে বোঝানো আছে। দেখো এখানে এই যে নার্ভের ভেন্ট্রাল ল্যামাই গুলো আসছে, ঠিক আছে, ভেন্ট্রাল ল্যামাই গুলো এসে তারপরে এই যে ব্রাকিয়াল প্লেক্সাস ফর্ম করছে, এই যে টোটাল ব্রাকিয়াল প্লেক্সাস। তাহলে আমরা ব্রাকিয়াল প্লেক্সাস সম্পর্কে একটা আইডিয়া পেলাম। এখানে একটা সংক্ষিপ্ত আইডিয়া যে কোন ট্রাঙ্কটা কার কার মাধ্যমে তৈরি হয়েছে, সুপিরিয়র ট্রাঙ্কটা কিভাবে তৈরি হয়েছে, এটা ছবি মানে বই না, মানে এইভাবে না দেখে আমরা ছবি দেখে বুঝলে তাহলে আরো বেশি সুবিধা হবে। এই একটা সরল ধারণা, একদম সরল একটা ধারণা যে ব্রাকিয়াল প্লেক্সাসের ফরমেশন। এখানে রুট কিভাবে তৈরি হয়েছে, তারপরে ট্রাঙ্ক কিভাবে, সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র ট্রাঙ্ক, তারপরে তাদের ডিভিশন গুলো কিভাবে জোড়া লাগছে, তারপরে কর্ড তৈরি হয়েছে। আলটিমেটলি 5টা ব্রাঞ্চ এখানে দেওয়া আছে। এই 5টা ব্রাঞ্চ হলো মেইন ব্রাঞ্চ, এই 5টা ব্রাঞ্চ হলো আমাদের মেইন ব্রাঞ্চ। তো তোমাদের বইতে ফরমেশন যেভাবে দেওয়া আছে ওই পর্যন্ত পড়তে হবে যে কিভাবে ব্রাকিয়াল প্লেক্সাসটা তৈরি হয়, ধাপে ধাপে কি কি পার্ট আছে। সিম্প্যাথেটিক ইনারভেশন বলে একটা জায়গা আছে, জায়গাটুকু দরকার নাই। সিম্প্যাথেটিক এর মধ্যে একটা 3টা পয়েন্ট আছে, ভ্যাসোমোটর, সিউডোমোটর, পাইলোমোটর, 3টা পয়েন্ট আছে। এই পয়েন্ট 3টা একটু জানতে হবে যে এই বলতে কি বোঝায়, কারণ পরবর্তীতে আমরা যখন পড়বো তখন সাপ্লাই দেখবো এরকম যে ভ্যাসোমোটর সাপ্লাই, ভ্যাসোমোটর সাপ্লাই। তাহলে ভ্যাসোমোটর বলতে কি বুঝাইছে? কনস্ট্রিকশন অফ দা আর্টারি। আর্টারিওল বলছে কনস্ট্রিকশন অফ দা আর্টারিওল অফ দা স্কিন, এটাকে বলা হয়েছে ভ্যাসোমোটর। আর সিউডোমোটর বলতে বুঝাইছে যে ঘাম বের হয়, এটা হচ্ছে সিউডোমোটর সিক্রেশন। আর একটা হলো পাইলোমোটর, ইরেকশন অফ দা হেয়ার, চুল খাড়া হয়ে যাওয়া, এটাকে বলছে পাইলোমোটর। এগুলো হলো সিম্প্যাথেটিক অ্যাকশনের কাজ। আমাদের বডিতে অটোনমিক নার্ভাস সিস্টেম আছে, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। তো সিম্প্যাথেটিকটা হলো যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করে তখনই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। ধরো তোমাকে কুকুরে ধাওয়া করলো, এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। কুকুরে যখন ধাওয়া করে তখন আমাদের ব্লাড সাপ্লাইটা বেশি প্রয়োজন হয় মাসেল, কারণ আমার তখন দৌড়াইতে হবে। তো মাসেলের ব্লাড সাপ্লাইটা বাড়ানোর জন্য অন্যান্য স্ট্রাকচারের ব্লাড সাপ্লাই তখন কমে যায়। তো স্কিনে তো তখন ব্লাড সাপ্লাই দরকার নাই, এই জন্য স্কিনে ব্লাড সাপ্লাই কমে যায়, মাসেলে আবার আর্টারিগুলো ডাইলেট হয় সিম্প্যাথেটিক অ্যাকশন। তো এখানে এটাই বুঝেছে ভ্যাসোমোটর হয় স্কিনে। সিউডোমোটর, কুকুরে যখন ধাওয়া করবে অবশ্যই তোমার ঘাম হবে। এই ঘামটা হলো আমাদের একটা ন্যাচারাল প্রোটেকশন অ্যাকচুয়ালি, কারণ ঘাম হলে অন্যান্য প্রাণী বললেও আমরা মানে কি বলে পিছলে যেতে পারবো, এরকম একটা ব্যাপার আছে। তাছাড়া বডির মধ্যে যে টেম্পারেচার তৈরি হয় প্রচুর দৌড়ানোর কারণে, ওই টেম্পারেচারটাও বের হয়ে যায় ঘামের মাধ্যমে। এরপরে হলো পাইলোমোটর, এটা হলো চুল খাড়া হয়ে যাওয়া। এটা আমাদের মানব শরীরে হয়, চুল খাড়া হয়, কিন্তু আমরা অতটা টের পাই না। চুল খাড়া হয় বলতে বিভিন্ন প্রাণীর এই লোম খাড়া হয়ে যায়, এটা ওই প্রাণীর একটা ডিফেন্স মেকানিজম। এটা যখন একটা বিড়াল যখন আরেকটা বিড়ালের সাথে মারামারি করে তখন ওদের পশম খাড়া হয়ে যায়। এর কারণ হলো ওদের পশম যত খাড়া হবে ততই তাদেরকে আরো বেশি বড় এবং বেশি ভয়ঙ্কর দেখাবে। এটা একটা ন্যাচারাল ডিফেন্স সিস্টেম। তাহলে এই যে সিম্প্যাথেটিক অ্যাকশনে এই জিনিসগুলো হয় আমাদের বডিতে, ভ্যাসোমোটর, সিউডোমোটর, পাইলোমোটর, এই নামগুলো জানা রাখতেই হবে।
যে এইটা বলতে কি বুঝি। ভ্যাসোমোটর অ্যাকশন, সিম্প্যাথেটিক অ্যাকশন, এটা স্কিনে আর্টারি গুলা কি করে দেয়। এই জন্য আমাদের টেনশন বা এরকম হলে চামড়া একদম ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ, শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়, বল না, এটার কারণ হলো এটা। এরপরে আমরা আসি ব্রাঞ্চের কথায়। ব্রাঞ্চ বইতে অনেক ব্রাঞ্চের কথা বলা আছে, যে ব্রাঞ্চ গুলো লাগবে সেটা এখানে দেওয়া আছে, যে এই হলো মেইন ব্রাঞ্চ। ঠিক আছে, এই হলো মেইন 5টা ব্রাঞ্চ যারা কর্ডের পরে তৈরি হয়। এর বাইরেও স্পাইনাল ব্রাঞ্চ আছে। তো ব্রাঞ্চ গুলো নিয়ে একটু ছোটখাটো আলোচনা করব। ব্রাঞ্চ গুলো হলো মারমু, এম এ আর তারপরে এম ইউ, লাস্টে এই দুটো ধরো, মারমু অথবা বইতে আরো অনেক ভাবে মনে রাখার ইয়ে কথা। তাহলে এম এ মাসকুলো কিউটিনিয়াস, এতে এক্সিলারি, আর এ রেডিয়াল, এম এ মিডিয়াল, ইউতে আলনার। এরপরে আমরা ব্রাঞ্চে আসি। তাহলে আমরা একটু আগে দেখলাম যে ব্রাঞ্চ গুলো বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, রুট থেকে আসতে পারে, তারপরে ট্রাঙ্ক থেকে আসতে পারে, কর্ড থেকে আসতে পারে, আর টার্মিনাল ব্রাঞ্চ তো আছে। তো রুট থেকে একটা ব্রাঞ্চের নামই আমরা পড়বো, সেটা হলো লং থোরাসিক নার্ভ। নার্ভটা ইনজুরি হয় কখন? রেডিক্যাল ম্যাস্টেক্টমি করার সময় ইনজুরি হতে পারে। আর নার্ভটা ইনজুরি হলে কি হয়? উইঙ্গিং অফ স্ক্যাপুলা। এর পাশাপাশি আরো অনেকগুলো আরো 2-3টা নার্ভের কথা বলা আছে, দরকার নেই। তাহলে নার্ভ হলো লং থোরাসিক নার্ভ। নার্ভটার নাম অবশ্যই জানতে হবে। নার্ভটা কোথা থেকে তৈরি হলো? রুট থেকে তৈরি হলো। প্রত্যেকটা নার্ভের আলাদা রুট ভ্যালু আছে। রুট ভ্যালু বলতে ওরা কোন কোন স্পাইনাল নার্ভের ফাইবার গুলো তার মধ্যে আছে। তো এই নার্ভটা যে তৈরি হয়েছে আমরা খেয়াল করতেছি, নার্ভটা এখান থেকে একটু শাখা নিছে, এখান থেকে একটু শাখা, এখান থেকে একটু শাখা। তাহলে 3টা শাখা নিছে, 3টা শাখা হলো C5, 6, 7। তাহলে লং থোরাসিক নার্ভের রুট ভ্যালু কত? C5, 6, 7। এই 3টা হলো লং থোরাসিক নার্ভের রুট ভ্যালু, অর্থাৎ স্পাইনাল কর্ড নার্ভের ঠিক এই 3টা নার্ভের ফাইবার গুলো তার মধ্যে আছে। এরপর হলো ব্রাঞ্চ অফ দা ট্রাঙ্ক। 2টা ব্রাঞ্চের কথা বলা আছে, পড়লে পড়ো, না পড়লে নাই। ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট না। সুপ্রাস্ক্যাপুলার আর সাবক্লেভিয়াস, এরকম 2টা নার্ভের কথা বলা আছে। তবে যেহেতু পরীক্ষার সময় আসতে হবে, এই 2টা ব্রাঞ্চ হাই। আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র আরো অনেক ইয়া আছে, থাকতে পারে, কিন্তু এই 2টা ব্রাঞ্চ যেটা আসতে হবে, ঠিক আছে, পড়ো। সুপ্রাস্ক্যাপুলার আর নার্ভ টু দা সাবক্লেভিয়াস। ঠিক আছে, এই যে 2টা নার্ভ দেখানো আছে, এই 2টা সুপিরিয়র ট্রাঙ্ক থেকে অ্যারাইজ করে। পরীক্ষার সময় এই 2টা যদি নাও আঁকো, কোনো সমস্যা নেই, তোমার এই রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড এগুলো ঠিক, আর আলটিমেট ব্রাঞ্চ গুলো ঠিক থাকলেও, আর এইখানে যে ব্রাঞ্চ গুলো আছে মেইন ব্রাঞ্চ। তাহলে এরপরে হলো ব্রাঞ্চ অফ দা কর্ড। কর্ডে থাকা অবস্থায় কি ব্রাঞ্চ নেই? এই যে কর্ড এতটুকু জায়গা, এই অবস্থায় কি কি ব্রাঞ্চ হয়? এখানে 3টা ব্রাঞ্চের কথা বলা আছে, 3টাই ইম্পর্টেন্ট। তাহলে কর্ডে কি কি ব্রাঞ্চ হয়? একটা হলো ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। এই যে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, তাহলে ল্যাটারাল কর্ড থেকে হয় ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। ল্যাটারাল কর্ডটা আলটিমেটলি যদি আমি গোড়ার দিকে যাই, তাহলে এটা রুট ভ্যালু হলো C5, 6। রুট ভ্যালু সবগুলো নার্ভের জানার দরকার নাই, সবগুলো নার্ভের জানার দরকার নেই। ল্যাটারাল পেক্টোরাল নার্ভ রুট ভ্যালু না জানলেও চলে, জাস্ট নাম জেনে রাখো, ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। এটা ইম্পর্টেন্ট কেন বলছে? এটা ওই যে পেক্টোরালিস মেজর মাসলকে সাপ্লাই দিছিল, তখন বলছিলাম যে পেক্টোরালিস মেজর মাসলের নার্ভ সাপ্লাই ইম্পর্টেন্ট। ল্যাটারাল। এরপর একটা নার্ভের কথা বলা আছে, মাসকুলো কিউটেনিয়াস নার্ভ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাসকুলো কিউটেনিয়াস নার্ভ। এরপরে বলা আছে ল্যাটারাল রুট অফ দা মিডিয়ান নার্ভ। এই যে একটা নার্ভ এখন আমি দাগ দিছি, এই নার্ভটা হলো মিডিয়ান নার্ভ। এইটার আবার 2টা রুট, খেয়াল করো, এটা কিন্তু আবার মিডিয়ান নার্ভের রুট। এটা এদিক থেকে একটা রুট আসে, এদিক থেকে একটা রুট আসে, 2টা নার্ভ জয়েন্ট হয়ে তৈরি হয়েছে মিডিয়ান নার্ভ। তাহলে ব্রাঞ্চেস অফ দা ল্যাটারাল কর্ড, ল্যাটারাল পেক্টোরাল, মাসকুলো কিউটেনিয়াস, এই দুইটাই হলো মেইন ব্রাঞ্চ। আর এর বাইরে ল্যাটারাল রুট অফ দা মিডিয়ান নার্ভ সেটা। ব্রাঞ্চেস অফ দা মিডিয়াল কর্ড, এই যে এই কর্নারটা হলো মিডিয়াল কর্ড। এই মিডিয়াল কর্ডের কি কি ব্রাঞ্চ আছে? এটার মধ্যে তোমরা শুধুমাত্র 2টা ব্রাঞ্চ পাবা, মিডিয়াল পেক্টোরাল আলনার নার্ভ আর মিডিয়ান রুট অফ দা মিডিয়ান নার্ভ। এই 3টা হলো মেইন। আলনার নার্ভ মাস্ট যেন সবসময় মাথায় থাকে, এই যে আলনার নার্ভ,
মেজর ব্রাঞ্চ একটু আগে বলছিলাম না মারমু, এর মধ্যে যে ব্রাঞ্চ আছে সবগুলো ডিটেইল জানতে হবে। তাহলে মিডিয়ান কর্ড থেকে আসে আলনার নার্ভ। ল্যাটারাল পেক্টোরাল, হ্যাঁ অ্যাকচুয়ালি তোমরা যদি গোড়ার দিকে খুঁজতে যাও, এই যে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, এখানে এই যে C5 একটু এখান থেকে গেছে না, এটা গেছে, আবার এদিক থেকে 5 এর একটা শাখা গেছে, দুইটা মিলে তারপর ল্যাটারাল একটা তৈরি, এইটা বোঝানো হচ্ছে। এগুলা রুট ভ্যালু কইরা তোমরা মানে দরকার নেই, রুট ভ্যালু যে কয়টা দরকার সেগুলো হলো ওই যে 5টা নার্ভ আছে, ওই 5টা নার্ভের রুট ভ্যালু জানলেই হবে। এরপরে মিডিয়ান কর্ড থেকে মিডিয়াল পেক্টোরাল, মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ দা আর্ম, ফোরআর্ম, এরপরে আলনার নার্ভ আর মিডিয়ান রুট অফ দা মিডিয়ান নার্ভ। এর মধ্যে এই যে মিডিয়ান রুট অফ দা মিডিয়ান নার্ভ এটা জানতে হবে, আলনার নার্ভ জানতে হবে, আর মিডিয়াল পেক্টোরাল নার্ভ এটা একটু আইডিয়া রাখতে হবে, কারণ মিডিয়াল পেক্টোরাল নার্ভ কাকে সাপ্লাই দিচ্ছে, পেক্টোরালিস মেজর মাসেলকে সাপ্লাই দিচ্ছে। পেক্টোরালিস যে মেজর মাইনর মাসেল আছে তাদেরকে সাপ্লাই দিচ্ছে। তাহলে আলটিমেট ব্রাঞ্চ গুলো কর্ডের পরেই মেইনলি তৈরি হয়, সেখানে ল্যাটারাল কর্ড, মিডিয়াল কর্ড, আর আলটিমেটলি হলো পোস্টিরিয়র কর্ড। পোস্টিরিয়র কর্ডে এক্সিলারি আর রেডিয়াল নার্ভ, এই দুটো জানা থাকলেই এনাফ। হ্যাঁ, এই দুটো হলো মেইন। পোস্টিরিয়র কর্ডটা কি, এক্সিলারি আর রেডিয়াল নার্ভ। তার মধ্যে রেডিয়াল নার্ভটা হচ্ছে সবচেয়ে মোটা নার্ভ। এই যে ব্রাকিয়াল প্লেক্সাস থেকে যত নার্ভ বের হয় তার মধ্যে সবচেয়ে মোটা কোন নার্ভের মধ্যে সবচেয়ে বেশি ফাইবার থাকে, সেটা হলো রেডিয়াল নার্ভ। ইট ইজ দ্য থিকেস্ট ব্রাঞ্চ। এবং রেডিয়াল নার্ভের রুট ভ্যালু হলো কত, একদম সবগুলো, কারণ রেডিয়াল নার্ভটা পোস্টিরিয়র যে আমরা কর্ড পাইছি সেই কর্ড থেকে আসে, পোস্টিরিয়র কর্ড আবার সব ডিভিশন থেকে নেয়, সব ডিভিশন আবার সব রুট থেকে নেয়। তাহলে রেডিয়াল নার্ভের রুট ভ্যালু কত, একদম C5 থেকে T1। আর বাকিগুলো রুট ভ্যালু একটু ছোট ছোট করে দেওয়া আছে, তাদের মধ্যে সবগুলো স্পাইনাল নার্ভের ফাইবার যায় না, তাদের মধ্যে সিলেক্টিভ কিছু নার্ভের ফাইবার যায়। তাহলে আমরা মোটামুটি যে কয়টা কর্ড করলাম, কর্ডের মধ্যে মেইন যে ব্রাঞ্চ হলো মাসকুলোকিউটেনিয়াস, এক্সিলারি, রেডিয়াল, মিডিয়ান, আলনার। MARMU, মারমু, যেটা বলতে যে নার্ভগুলো বোঝায়। এর পাশাপাশি যে নার্ভগুলোর নাম আমাদের জানতে হবে, লেটারাল পেক্টোরাল, মিডিয়াল পেক্টোরাল, লং থোরাসিক নার্ভ, এই হলো মেইন নার্ভ। তার মধ্যে মিডিয়ান নার্ভটার ফরমেশনটা একটু জটিল, তার আবার দুইটা রুট আছে, দুইটা রুট আবার ল্যাটারাল আর মিডিয়াল যে কর্ড আছে সেখান থেকে আসে। আর পোস্টিরিয়র কর্ডটা প্রথমেই যে আলাদা হয়ে যায়, একদম প্রথমেই আলাদা হয়ে গেল, সেখান থেকে আলটিমেটলি রেডিয়াল নার্ভটা আসে। তাহলে এই হলো ব্রাকিয়াল প্লেক্সাসের মোটামুটি একটা আইডিয়া। এখানে ব্রাকিয়াল প্লেক্সাসের রুট ভ্যালু গুলো সম্পর্কে একটু আইডিয়া দেওয়া হয়েছে, কিভাবে কোন ব্রাঞ্চটা কোন রুট পাইছে। যেমন মাসকুলোকিউটেনিয়াস নার্ভ কিভাবে ফর্ম হয়েছে, এই যে C5 C7 থেকে মিলে তারপর সে ফর্ম হয়েছে, ঠিক আছে। এখানে আচ্ছা তোমাদের বইতে এইটা কি C5 থেকে 7 দেওয়া না C5 6 7 দেওয়া? আচ্ছা, এটা ইসের আগের ভার্সনের বইতে C5, C7 দেওয়া, এটা C5 to C7। তাহলে এখানে মাসকুলোকিউটেনিয়াস নার্ভটার ফরমেশনটা আমরা বুঝতে পারতেছি যে এইভাবে ফরমেশন হচ্ছে। হ্যাঁ, তাহলে মাসকুলোকিউটেনিয়াস নার্ভ এটা মেইনলি সাপ্লাই দিছে ব্রাকিয়ালিস, বাইসেপস ব্রাকাই আর কোরাকো ব্রাকিয়ালিস মাসেল। এই মাসেলগুলোকে সাপ্লাই দিছে। মাসেলগুলো এই জন্য এই আমরা
বলছিলাম যে বাইসেপস আর ব্রাকিয়ালিস প্রায় পরীক্ষায় আসে। আরেকটা সেন্সরি ফাংশন দেওয়া আছে, এটা এখন আলোচনা করলাম না। এরপর দেখাইছে এক্সিলারি নার্ভ কিভাবে তৈরি হয়েছে। তাহলে এক্সিলারি নার্ভটা পোস্টেরিয়র যে পোস্টেরিয়র যে কর্ড আছে সেখান থেকে এক্সিলারি নার্ভটা তৈরি হয়েছে, এবং সে কোন কোন রুট ভ্যালু পাইছে, C5 আর C6। অর্থাৎ এই যে নার্ভ দুইটার যে ফাইবার তারাই শুধুমাত্র এক্সিলারি নার্ভে গেছে। খেয়াল করে পোস্টেরিয়র যে কর্ড তার মধ্যে সবগুলো নার্ভই গেছে, কিন্তু তার মধ্যে আবার এক্সিলারি থেকে শুধুমাত্র এই দুইটা নার্ভের ফাইবার গুলো। তাহলে এখানে এক্সিলারি নার্ভের রুট ভ্যালু কিভাবে তৈরি হয়েছে সেটা বোঝানো হয়েছে সহজ ভাবে। তাহলে এক্সিলারি নার্ভটার রুট ভ্যালু কত, C5-6। এটা ডেলটয়েড মাসলকে সাপ্লাই দেয়, এইজন্য এই মাসলটার নামটা জানতে হবে। মেইনলি ডেলটয়েড মাসলকে সাপ্লাই দেয়, এইজন্য এই মাসলটা জানতে হবে। আরেকটা হলো যে এক্সিলারি নার্ভ হিউমেরাসের কোন পার্টের সাথে রিলেটেড, অলরেডি তোমরা পড়ছো না? হিউমেরাসের সার্জিক্যাল নেকের সাথে এই নার্ভটা রিলেটেড। তাহলে তোমরা যখন ক্লাবে তোমরা যখন ভ্যাকসিন দাও, হেপাটাইটিস বি ভ্যাকসিন দাও, তখন কিন্তু ডেলটয়েডের কোন রিজিয়নে ভ্যাকসিনটা দাও? এখানে অনেকেই ক্লাবে গেছো, ক্লাবে গিয়ে ভ্যাকসিন দিছো না? সেই ভ্যাকসিনটা বড় ভাইরা কিভাবে শিখাই দিচ্ছে যে কোন মাসেলের কোন পার্ট ধরে ভ্যাকসিনটা দিতে হবে। It is formed by ventral rami of C5 to T1 nerve। তারপরে রুট জোড়া লাগার পর তৈরি হলো ট্রাঙ্ক, সুপিরিয়র, মিডল এন্ড ইনফেরিয়র ট্রাঙ্ক। ট্রাঙ্ক গুলো আবার প্রত্যেকটা সমান দুই ভাগে ভাগ হয়, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, এইভাবে দুই ভাগে ভাগ হয়। এই ভাগগুলোকে বলা হয় ডিভিশন। রুট, ট্রাঙ্ক, ডিভিশন পাইলাম। এই ডিভিশন গুলো আবার পরে জোড়া লাগা, বিভিন্ন ভাবে জোড়া লাগে এবং তাদের নাম হয় কর্ড। তাহলে কর্ড হলো তিনটা, ল্যাটারাল, মিডিয়াল, পোস্টেরিয়র কর্ড। এই তিনটার নামকরণ করা হয়েছে এক্সিলারি আর্টারির সাথে তাদের রিলেশনের উপর ভিত্তি করে। এটা বইতে একটু ছোট করে নোট করে লিখে রাখো যে কর্ড অ্যাকর্ডিং টু নেমড অ্যাকর্ডিং টু দেয়ার রিলেশন উইথ দ্য এক্সিলারি আর্টারি। এই কর্ড গুলো কিভাবে তৈরি হয়েছে সেটা একটু খেয়াল রাখতে হবে। anterior division of superior and middle trunk, এই দুইটা মিলে তৈরি হয়েছে ল্যাটারাল কর্ড। only anterior division of inferior trunk, এইটা দিয়ে তৈরি হয়েছে মিডিয়াল কর্ড। আর সবগুলোর পোস্টেরিয়র ডিভিশন গুলো যোগ হয়ে তৈরি হয়েছে কি, পোস্টেরিয়র কর্ড। তাহলে আমরা চারটা পার্ট অলরেডি জেনে ফেললাম, রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড। পরীক্ষায় ড্র এন্ড লেবেল ব্রাকিয়াল প্লেক্সাস, নিশ্চিত থাকো ফার্স্ট টার্মের কোশ্চেন। যদি ফার্স্ট টার্ম পরীক্ষা হবে কিনা জানি না, তারপরে যদি পরবর্তীতে অ্যাসেসমেন্ট হয় একটা সবগুলো মিলিয়ে, তাহলে এই কোশ্চেনটা মাস্ট থাকবে। ড্র এন্ড লেবেল ব্রাকিয়াল প্লেক্সাস, এই ছবিটা আঁকতে হবে মাস্ট, বুঝে রেখে। এবং সেখানে কিন্তু এই আঁকার সময়, পরীক্ষার সময় গোলাই ফেলে কার সাথে কাকে যোগ করে দেবে, তাহলে এটা কিন্তু পরীক্ষার সময় মাস্ট যে ড্র এন্ড লেবেল ব্রাকিয়াল প্লেক্সাস। তাহলে এই রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড। এরপরে কর্ড গুলো থেকে আবার বিভিন্ন ব্রাঞ্চ বের হয়, সেগুলো হলো অ্যাকচুয়ালি আমরা নার্ভ বলি। কর্ড গুলো থেকে মেইনলি নার্ভের ব্রাঞ্চ গুলো বের হয়, যেমন এখানে দেওয়া আছে মাসকুলোকিউটিনিয়াস, এক্সিলারি, রেডিয়াল, মিডিয়ান, আলনার। এই পাঁচটা মেজর ব্রাঞ্চ এখানে দেখানো আছে। এর পাশাপাশি অনেকগুলো মাইনর ব্রাঞ্চ বের হয়, যেমন এইখানে একটা বের হয়েছে, এখানে একটা বের হয়েছে, এখানে একটা বের হয়েছে। তাহলে এভাবে আমাদের ব্রাকিয়াল প্লেক্সটা একটা কমপ্লেক্স নার্ভাস নেটওয়ার্ক, যেটা এইভাবে তৈরি হয়, রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড, ব্রাঞ্চেস। রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড, ব্রাঞ্চেস। এই রুট কিন্তু নার্ভের রুট না, এই রুট হলো ওই নার্ভেরই ভেন্ট্রাল রেমাই। এই ট্রাঙ্ক কিন্তু নার্ভের ট্রাঙ্ক না। এই যে ভেন্ট্রাল রেমাই, এরা একসাথে যোগ হওয়ার পর তাদের নাম হয় ট্রাঙ্ক।
এরপরে তাদের বিভিন্ন ভাগে নাম দিছে ডিভিশন, কর্ড এন্ড টার্মিনাল ব্রাঞ্চেস। ব্রাঞ্চ যে শুধুমাত্র কর্ডের পরে হয় এমন না, কর্ডের আগেও কিন্তু ব্রাকিয়াল প্লেক্সাস থেকে বিভিন্ন ব্রাঞ্চ যায়। যেমন এই একটা ব্রাঞ্চ আমি করলাম, যেটা ব্রাকিয়াল প্লেক্সাস যখন রুট ছিল, ব্রাকিয়াল প্লেক্সাসের রুটের যে পার্ট, সেখানে এই যে তিনটা নার্ভ, মানে তিনটা এরকম এসে জয়েন করে এই যে একটা নার্ভ তৈরি হয়। নার্ভটার নাম হলো লং থোরাসিক নার্ভ। লং থোরাসিক নার্ভ কোথায় সাপ্লাই দিছিল? সেরাটাস অ্যান্টেরিয়র। আমি এখন কিছু বলতেছি, এখন কি শুনতে পাচ্ছ না কেউ? ও, এগুলো আগের মেসেজ। আচ্ছা, তাহলে আমরা তাহলে ব্রাকিয়াল প্লেক্সাসটা একটা আইডিয়া পাইলাম যে নার্ভের ভেন্ট্রাল রেমাই তারা রুট হিসাবে একটা প্লেক্সাস ফর্মেশন শুরু করছে, যেই প্লেক্সাসটা ধাপে ধাপে বিভিন্ন নাম হয়: রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড, ব্রাঞ্চেস। রুট থেকে একটা ব্রাঞ্চ হইলো, তারপরে যে ট্রাঙ্ক থেকেও দুই একটা মাইনর ব্রাঞ্চ আছে ট্রাঙ্কেও, ডিভিশনে কোনো ব্রাঞ্চ নাই, কর্ডে ব্রাঞ্চ আছে, ঠিক আছে। আর আলটিমেট মোস্ট অফ দা ব্রাঞ্চ হলো একদম আলটিমেটলি কর্ডের পরের বাকি। তাহলে বিভিন্ন পর্যায়ে আমরা দেখলাম বিভিন্ন ব্রাঞ্চ দেয়, সেগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। তার আগে ব্রাকিয়াল প্লেক্সাসের পার্টটা একটু বুঝি। তাহলে এই ছবিতে ব্রাকিয়াল প্লেক্সাসটা দেখানো আছে এবং এই হলো ক্লাভিকল। তাহলে ক্লাভিকলের উপরে কি কি পার্ট পড়ছে? রুট পড়ছে আর ট্রাঙ্ক পড়ছে। ক্লাভিকলের উপরে কি কি পার্ট পড়ছে ব্রাকিয়াল প্লেক্সাসের? রুট আর ট্রাঙ্ক। এই জন্য এই পার্টের নাম দিছে সুপ্রা ক্লাভিকুলার পার্ট অফ ব্রাকিয়াল প্লেক্সাস। আর এই যে ক্লাভিকলের পিছনে ব্রাকিয়াল প্লেক্সাসের যে অংশটুকু পড়ছে, তার নাম দিছে রেট্রো ক্লাভিকুলার পার্ট অফ দা ব্রাকিয়াল প্লেক্সাস। তার পিছনে পড়ছে ডিভিশন। রেট্রো শব্দের অর্থ হলো পিছনে, রেট্রো ক্লাভিকুলার শব্দের অর্থ দাঁড়াইলো ক্লাভিকলের পিছনে যে অংশটুকু পড়ছে। আর এরপরে বাকি যে পার্টটুকু সেটা হলো ইন্ট্রা ক্লাভিকুলার পার্ট, যার মধ্যে পড়ছে কর্ড আর ব্রাঞ্চেস।